তাদের তো বিএনপি বলতে খুব কষ্ট লাগে, তাদের গায়ে লাগে, তাদের বলতে হবে জামাত। স্বাধীন না হলেই পারতো, আমরা পরাধীনই থাকতাম, আমরা পাকিস্তানের গোলামিই করতাম। নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনি আবার বিজয়ী হন, আপনি আবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন, সমস্যা নাই। এক ছেলে প্রায় 9-10 বছরের একটা ছেলে প্লেন পর্যন্ত চলে যায়, নিরাপত্তাটা কোথায় গিয়ে দাঁড়াইছে ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। আমান ভাইয়ের মতো একজন বিজ্ঞ ব্যক্তিকে, রাজনীতিবিদকে কিভাবে মিথ্যা মামলায় তাকে জামিন না দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছিল, যে যার সাথে কোনো রাজনীতি কোনো সম্পৃক্ততা ছিল না তার স্ত্রীর, তার স্ত্রী এই মামলার আসামি। একজন নারী যখন রাজনীতিবিদ না হয়ে তার স্বামী রাজনীতিবিদ বিদায় যখন জেল খাটতে হয়, তখন আপনাকে বুঝতে হবে আইনের চেয়ারটা একটু নড়বড়ে। বাংলাদেশে এরকম অনেক অহরহ ঘটনা ঘটছে। আপনারা দেখেন, কিছুদিন আগে এয়ারপোর্টে একটা ঘটনা ঘটলো। এক নারী, বাংলাদেশি এক নারী, যখন তার 2 সন্তানকে নিয়ে এসেছিল বাংলাদেশে, এসে বাংলাদেশের কালচার, বাংলাদেশের ঐতিহ্য তার সন্তানকে দেখানোর জন্য, কারণ তার সন্তানটা ব্রিটিশ নাগরিক, কিন্তু তাকে যখন বাংলাদেশ থেকে যাওয়ার পথে এয়ারপোর্টে উপটোকন স্বরূপ ওই এয়ারপোর্টের লোকজনদের, অফিসারদের অর্থ প্রদান করতে হয়েছে চা পান খাওয়ার জন্য। সেটা লাইভে গিয়ে বলাতে আজকে মোটামুটি সারা বাংলাদেশের মানুষ জানে, এখন সংসদ পর্যন্ত গেছে। আজ থেকে 2 দিন আগে এক ছেলে প্রায় 9-10 বছরের একটা ছেলে প্লেন পর্যন্ত চলে যায়, নিরাপত্তাটা কোথায় গিয়ে দাঁড়াইছে ইন্টারন্যাশনাল বিমানবন্দরে, সেটা নিয়ে কোনো কথা নাই, এটার কোনো জবাবদিহিতা নাই। এই সরকারের তো কোনো জবাবদিহিতার প্রয়োজন তারা মনে করে না। আমরা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছি প্রায় 1.5 যুগ। আজকে বিএনপি ক্ষমতার বাইরে, রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি নিজেও রাষ্ট্র ক্ষমতা দেখে বিএনপি রাজনীতিতে আসি নাই। আমি রাজনৈতিক আদর্শকে ধারণ করে লালন করি বিদায় আমি আজকের রাজপথে দাঁড়িয়ে আছি। তো এই যে এর ভিতরে নাটকের পরে নাটক সরকার করে যাচ্ছে। এই যে ডিসি হারুন সাহেবকে নিয়ে, আমাদের আমি গাজীপুরের মেয়ে, আমি বলবো গাজীপুরে কি পরিমাণ অত্যাচার এই ডিসি হারুন সাহেব করেছে। গাজীপুরের মানুষের, বিএনপির পরিবারের প্রতিটা মানুষ জানে। রাতের বেলা, রাতের অন্ধকারে বাড়ি থেকে ঘুমন্ত ছেলেকে তুলে নিয়ে গেছে, বাবা ছেলেকে না পেলে বাবাকে তুলে নিয়ে গেছে, মাঝে হুমকি দামকে দিয়েছে। তার যে সাঙ্গপাঙ্গরা ছিল তারাও পর্যন্ত যে দাপট দেখিয়েছে। আমরা কি যে আতঙ্কে ছিলাম, আমাদের পরিবার কি আতঙ্কে ছিল। রিমান্ডের নামে যে কি এক নির্যাতন করা হইতো, এক টর্চার সেল হয়ে গেছিল গাজীপুর জেলখানা, গাজীপুরের থানাগুলোতে, যখন ডিসি হারুন দায়িত্ব ছিল। কারণ সে ছিল আওয়ামী লীগ একে পন্থী হয়ে, আওয়ামী লীগের হয়ে কাজ করা। আপনারা দেখেছেন সর্বপ্রথম এই ডিসি হারুন কার কাছে আঘাত করলো, আমাদের এমপি ফারুক ভাইয়ের উপরে। কি নির্মম দৃশ্য সেই এই সংসদ ভবনের সামনে, একজন সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্যের উপরে একজন পুলিশ অফিসার কিভাবে হাত তুলতো। সেদিন কিন্তু বলে নাই যে এডিসির এই হারুনের আত্মীয় স্বজন সব বিএনপি বা জামাতপন্থী। তাদের তো বিএনপি বলতে খুব কষ্ট লাগে, তাদের গায়ে লাগে, তাদের বলতে হবে জামাত। জামাত বলে আমাদেরকে ঠুনকো করে দেখাতে হবে। তো সেক্ষেত্রে থেকে অথচ তারা আজকে ইস্যু করে নিয়ে আসছে হারুন সাহেবের পরকীয়াকে ইস্যু করতেছে। অথচ একটা ছেলে বিনা চেকআপে কিভাবে প্লেন পর্যন্ত চলে যায়। আমরা যখন ঢাকার বাইরেও প্লেনে যাই, আমরা শু পরে যেতে পারি না, স্যান্ডেল পরেই যাই, চামড়া জুতাগুলোই পরে যাই, কারণ জুতাও 2 বার খুলতে হয় এয়ারপোর্টে গিয়ে। সেখানে কিভাবে একটা ছেলে চলে গেল, প্লেন পর্যন্ত গিয়ে সে বসলো, তার কি কোনো ওইখানে কি কোনো নিরাপত্তা ছিল না? কেন নিরাপত্তাটা নেওয়া হলো না? এবং এটার জবাবদিহিতা কে করবে? কোথায় গেলে জবাবদিহিতা হবে? আজকে আমরা একটা নিরপেক্ষ নির্বাচনী সরকারের জন্য আমরা আবেদন করতেছি। আপনারা দেখেছেন আজকের সমাবেশে আমাদের সালাম ভাই বলেছে, সে কথার সাথে আমি এক সুর মিলিয়ে বলবো যে যখন এই 2014 সালে জনগণ চেয়েছে বা আওয়ামী লীগ বলেছে যে না আমরা এটা মানি না, আমাদের নেত্রী কিন্তু আপোষে এটা ছেড়ে দিয়েছে, বলেছে আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম, যদি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন হয়, দেশের জন্য শান্তি হয়, দেশের মানুষ ভালো থাকে, তাহলে এখানে আমরা ভালো। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভাবে যে বিএনপি বা ছাত্র দল দুর্বল। আমরা দুর্বল না, আমরা সহনশীল, আমরা আদর্শে আপোষহীন নেত্রীর সন্তান। আমরা আপোষহীন নেত্রীর আদর্শকে ধারণ করি। আমাদের নেত্রী আমাদের বলছে শান্তিপূর্ণ কর্মসূচি করো, তোমরা আমার জন্য সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলো না। তার কথার দিকে তাকিয়ে, তার মুখের দিকে তাকিয়ে আমরা ছাত্রদল আজকে চুপ হয়ে আছি। আমাদের এই বাংলাদেশে প্রায় 1.5 যুগ কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতা নাই, তারপর আনাচে গানাচে গলিতে একদিন আগেও প্রেস হলে যদি বলে যে পল্টনে প্রোগ্রাম হবে, তো লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। কোথায় থেকে হয়? এরাই ছাত্র দল, এরাই যুব দল, এরাই স্বেচ্ছাসেবক, এরাই বিএনপি, এটাই জাতীয়তাবাদী পরিবার। আর তো এই যে সরকারের অপগণ্ডা, তারা তাদের এক সেলফি নিয়ে তারা পড়ে আছে যে এক রাষ্ট্রপতি এক দেশের প্রধান আরেক দেশের প্রধানের সাথে ছবি তুলতেই পারে। এটাই নিয়ে তারপরে ওদের কাছে যেভাবে মানে হাস্যকর ভাবে যে বিএনপির গা জ্বলে। আরে বেটা, তোরা তো বিএনপির 1.5 যুগ রাষ্ট্র ক্ষমতায় না থাকার পরে হাসি মুখে যে আমরা রাজপথে দাঁড়িয়ে থাকি, এটা দেখে তোদের গা জ্বলে।
তোরা হিমশিম খাস। এ কারণে বিভিন্ন ইস্যু নিয়ে আপনার মতো একটা বিজ্ঞ রাজনীতিবিদের মুখ থেকে এরকম কথা আসে, এবং ছাত্রলীগেরা দেখা যায় যে আমাদের বিভিন্ন কথা যখন আমরা মিডিয়াতে বলি তখন তারা এসে করে কি আমাদের পোস্টের নিচে, এই যে বিভিন্ন পোস্টের নিচে নেগেটিভ কমেন্টস করে। এটা এতটাই আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এখানে কোন ইস্যু নিয়ে কথা বলতেছে, আগে কথাটা শুনি, শোনার পর হয়তো আমি সেটার পরিপ্রেক্ষিতে একটা রাজনীতিবিদের কি মতাদর্শ থাকতে পারে, ভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমরা সবাই বাংলাদেশের নাগরিক। কিন্তু সেই ক্ষেত্রে তারা করে কি আসা মানে উল্টাপাল্টা কমেন্টস করবে, কারণ তারা যে মানে একটা সংগঠনের কর্মী বা একটা সংগঠনের নেতা এটা তাদেরকে প্রমাণ দিতে হবে, বা তাদের বড় ভাইদের বুঝাইতে হবে হ্যাঁ আমরা আমরা আসি, ফেসবুকে আসি তাদেরকে প্রতিহত করার জন্য। আমাদের ফেসবুকে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে তো রিচ একেবারে নাই বললেই চলে, শূন্যের কোঠায় দাঁড় করাই দিছে সরকার, কারণ এই বাংলাদেশের যে ফেসবুকের অথরিটি কিছুটা সরকারের কাছেও আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে থেকে তারা আমাদেরকে মানে একদল সোশ্যাল মিডিয়াতে আমাদের কোনো প্রেস মিডিয়াতে আমাদের কোনো নিউজ ঘটা করে আসে না। আমরা যতটুকুই পারি আমরা হয়তো সোশ্যাল মিডিয়া বা আপনাদের মতো চ্যানেল থেকে আমরা আমাদের কথাটা বলার চেষ্টা করি। আমরা এই স্বাধীন দেশের নাগরিক, এই বাংলাদেশটা বাংলাদেশ করার জন্য আমার পরিবারের অবদান আছে, আপনার পরিবারের অবদান আছে, আরেকজনের পরিবারের অবদান আছে। আমার নানা মুক্তিযুদ্ধ ছিল, আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল, আমার বাবা ছোট ছিল, সে মুক্তিযুদ্ধের সময় সে যুদ্ধ করার মতো ছিল না, কিন্তু আমার দাদি মুক্তিযোদ্ধাদের জন্য খাবার রান্না করে দিত, আমার বাবা সে খাবার পৌঁছে দিত, তো সেও এক হিসেবে মুক্তিযোদ্ধা। আমি বলবো না যে আমরা মুক্তিযোদ্ধা আমাদের দেন, আমাদের সুযোগ সুবিধা দেন, আমরা ফ্যাসিলিটি নিতে যাচ্ছি না। এই দেশটা আমাদের, আমরা এই দেশটাকে গড়বো, এই দেশটাকে ভালো করার দায়িত্ব আমাদের সকলের, একজনের না, একার না, এটা কারো বাবার পৈতৃক সম্পত্তি না, এটা অর্জন করে আমরা এনেছি। বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য সেই 1954 সাল থেকে মাওলানা ভাসানী যে সংগ্রাম শুরু করেছে, সেই সংগ্রামে আজকে আমি এক মাকসুদামণিও দাঁড়িয়ে আছি বাংলাদেশটাকে বাংলাদেশ করার জন্য। কিন্তু একটা সংগঠন, এই বিএনপি বলেন বা অন্য সংগঠন, ছোট যতগুলো সংগঠন সবগুলো কক্ষিগত করার জন্য ভিন্ন মতই থাকবে না, ভিন্ন আদর্শ থাকবে না, ভিন্ন কথা থাকবে না, তাহলে এই দেশটা স্বাধীন কেন হলো? দেশ স্বাধীন না হলেই পারতো আমরা পরাধীনই থাকতাম, আমরা পাকিস্তানের গোলামিই করতাম। যদি একটা দেশ স্বাধীন করার পরে 1 লক্ষ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, আমাদের 30 লক্ষ মানুষের জীবন দিয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে এই দেশটাকে স্বাধীন করার জন্য। এই যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, তারা আপনার আমার অমুক তমুক কারো আত্মীয় স্বজন, তারা ভিন দেশে ছিল না, তারা ইন্ডিয়ান বা অন্যান্য জায়গা থেকে আসে নাই, তারা বাংলাদেশের নাগরিকই ছিল, আমাদের আত্মীয় স্বজন ছিল। তো তারা যে এই যে জীবনটা দিয়েছে, এই জীবনটা কেন দিয়েছিল? যে আজকে আমরা স্বাধীন দেশের সরকার আমাদের উপর স্বৈরাচারিত করবে আর আমরা মানে জিম্বি হয়ে থাকবো। এই যে এখানে রিক্সাওয়ালা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, একটা সময় তারা যদি 200 টাকা ইনকাম করতো, বাসায় গেলে 3 বাচ্চা নিয়ে বইসি নিয়ে সুখে শান্তিতে খাবারটা খেতে পারতো। এখন 500 টাকা ঘরে নিয়ে গেল, আলু ভর্তা ডাল ছাড়া ভাত খাওয়ার তাদের সুযোগ থাকে না, তো 200 টাকাও মাছ পাঠাইতে পারতো। আপনারা তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। দ্রব্যমূল্যের যে লাগামহীন একটা মানে বৃদ্ধি, এটা কল্পনাবিহীন, মানে এমন কোনো নয়। আরে কাপড়ের দামটা পর্যন্ত তারা বাড়িয়ে দিয়েছে, দ্রব্যমূল্য কোথায় নিয়ে দাঁড়াইছে। একটা সময় ছিল কিছুদিন আগেও 1200 থেকে 1500 টাকা একটা মানুষের কাপড় হয়ে যেত, আর এখনকার সেটা 3,500 থেকে 4,000 টাকা চলে গেছে। তার মানে আপনি মনও শান্তি পাবেন না বাংলাদেশে, আপনার কাপড় কেনার অনেক পরিবারের সমর্থ থাকে না। কোথায় আছে, কোন রাজ্যে আছে, আমরা কি করব? কিসের জন্য আমাদের স্বাধীনতা? এইটাই আমাদের স্বাধীনতা, এটাই আমার স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিল আমাদের অভিভাবকরা, আমরা সেই স্বাধীনতার জন্যই লড়াই করছি। আমাদের নেতা তারেক রহমান আমাদের সেই স্বাধীনতা রক্ষা করার জন্য নির্দেশনা দিয়ে আমাদের মাঠে রেখেছে। আমাদের বলছে অস্ত্র হাতে তুলে নেওয়া যাবে না, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণভাবেই তোমাদের দাবি আদায় করতে হবে। সেই আমাদের নেতার মুখের দিকে তাকে, আমাদের নেত্রীর মুখের দিকে তাকে আমরা এখনো লাঠি হাতে তুলে নাই। আমরা আহত হচ্ছি, প্রতিহত হচ্ছি, রক্ত বের হচ্ছে, হাসপাতালে যাচ্ছি, ফিরে আসছি, আবার রাজপথে দাঁড়াচ্ছি। আমরা কাউকে পাল্টা আঘাত করতেছি না। যেদিন আমাদের নেতা বলবে, যেদিন আমাদের নেত্রী বলবে যে পাল্টা আঘাত চাই, ওনারা যখন বলেছিল যে লঙ্গি বৈঠা নিয়ে ঢাকা আসতে হয়েছে, আমাদের লঙ্গি বৈঠা নিয়ে ঢাকা আসতে হবে না, আমরা ঢাকায় দাঁড়াই আছি। কিন্তু আমাদের নেত্রী চায় না যে আমরা কোনো অশান্তিপূর্ণ কর্মসূচি করি। আমাদের নেতা চায় না বাংলাদেশের জনগণের বা সম্পদের কোনো ক্ষতিগ্রস্ত হোক, এবং আমরাও এটা করতে চাই না। তো সেক্ষেত্রে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যদি ন্যায় বিচারক হয়ে থাকেন, আপনার দৃষ্টিতে আপনি তো অনেক ভালো কাজ করেছেন এই দেশের জন্য, তাহলে শান্তিপূর্ণ একটা নির্বাচন দেন, নিরপেক্ষ নির্বাচন দেন। নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনি আবার বিজয়ী হন, আপনি আবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন, সমস্যা নাই। আপনাকে যদি জনগণ ভোট দেয় আপনি নির্বাচিত হবেন, কিন্তু বিনা ভোটের ভোট দিয়ে গত নির্বাচনে আমি ভোট দিতে পারি নাই। আমরা রাত্রে 1:30টা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা, আমার নেতা বলছে যার কেন্দ্র শেষে পাহারা দাও, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় তো মাস্তানি করা যাবে না। তো সেইখানে আমি নিজে আমার ইউনিয়নের
এনে আমার ছেলেপেলেদের নিয়ে আমি ছিলাম রাত্রে 1:30 2টা পর্যন্ত। তো 2টা পরে আমরা যখন বাসায় আসি 2টা পরে তারা মানে ভোট দেওয়া শুরু করেছে। সকালবেলা আমরা কেন্দ্রে ঢুকতেই পারি নাই, আমাদের ঢুকতেই দেয় নাই। তাহলে এই যে ওইখানকার যে এমপি সে কি বলতে পারবে যে সে নির্বাচিত? এখন নির্বাচিত তারা বলে কোন অ্যাঙ্গেলে যে না আমার কর্মীরাই একজন একসাথে 1000 ভোট দিয়ে ফেলছে, তার মানে কি ও আমাকে নির্বাচন করছে। তো একজন মানুষ যখন 1000 ভোট দেয় তখন তো আর এই নির্বাচন থাকে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে না, এখানে থাকে কি স্বৈরাচারিতা। তো স্বৈরাচার কখনো গণতন্ত্রের জন্য ভালো হতে পারে না। দেশটাকে স্বাধীন করা হয়েছিল আমরা যেন স্বাধীনভাবে জীবন যাপন করতে পারি, দুবেলা 2 মুঠো ভাত খেতে পারি। এখন ফিরে যেতে হয় সেই অনেক পুরানো দিনের কথা। জিয়াউর রহমান যে 19 দফা করেছিল সেখানে কি বলেছিল, আমি বাংলাদেশের মানুষকে মোটা কাপড়ই পরাতে চাই, মোটা চালের ভাত খাওয়াতে চাই, কিন্তু তাদের শরীর ঢেকে রাখতে চাই, তাদের পেটটা ভরে রাখতে চাই। বাংলাদেশের শিল্প কারখানা করেছিল যেন বাংলাদেশে কাপড় বাংলাদেশে আমদানি হয়। কিন্তু আজকে আমরা কোথায় যে যুগের পর যুগ পিছিয়ে যাচ্ছি। বড় বড় মেগা প্রজেক্টের নাম করে সাধারণ মানুষের চোখে ধোঁয়া দিয়ে কি হবে? এখনো বাংলাদেশের 70% লোক দরিদ্র সীমানার নিচে বসবাস করে। গুটি কয়েক মানুষ যারা আওয়ামী লীগ পন্থী, যাদের বাপ দাদার নাম ছিল না, অকিনি ফকিনি, তারা আজকে শিল্পপতি, তারা মানে তারা ফকিনি থেকে চৌধুরী হয়ে গেছে। তারা কিভাবে হয়েছে? আঙ্গুর ফলে কলা গাছটা কিভাবে হয়েছে? তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খোঁজ খবর নিলে দেখা যাবে তার দাদারা কামলা দিয়ে খাইতো, বংশ পরিচয়ও ছিল না অনেক আছে এরকম যে আজকে অনেক শত কোটি টাকার মালিক। আমি তাকে ঘৃণা করি না, আমি তাকেও সম্মান করি যে সে তার শ্রম সে এখানে প্রয়োগ করেছে, এই কারণে সে ওখানে পৌঁছাতে পেরেছে। তার শ্রম অবশ্যই ছিল, তার মেধা ছিল, তার যোগ্যতা ছিল। কিন্তু কেন মানে 30% লোকের উন্নয়ন হবে, 70% লোক দারিদ্র সীমানার নিচে চলে আসবে, না খেয়ে মারা যাবে। আজকে সকালে আমার মোবাইলে একটা মেসেজ আসছে যে এই সরকারের উন্নয়ন 2 কোটি কত লোককে যেন কৃষি খাতের জন্য উন্নয়নের ক্ষেত্রে কার্ড দিয়েছে। এখন আমার কথা হলো যে এটা হলো মানে অফিসিয়ালি যেটা আসে সবার মোবাইলে আসছে, এই যে কার্ড কৃষি খাতে কি উন্নয়নের জন্য একেবারে 14 কোটি মানুষকে 18 কোটি মানুষকে একটা করে কার্ড দিলে কি কৃষি ক্ষেত্রে উন্নয়ন হবে, নাকি সারের দাম কমাইতে হবে? সার, বীজ বা কৃষি কাজের জন্য যে যে সামগ্রী প্রয়োজন হয় সেখানে নজর দিতে হবে সরকারকে, কার্ড না। কার্ড দিয়ে কিছু হয় না, কারণ উনি কার্ড করার দায়িত্বটা কাকে দেয়? আওয়ামী লীগরা দেয়। আওয়ামী লীগরা কি করে? সে কার্ড বিক্রি করে ফেলে, তারা খেয়ে ফেলে, সেটা তদারকি হয় না, সম্পদের সুসম্বন্টন হচ্ছে না। হয়তো বা সে দিচ্ছে, আমি বলবো না সে দিচ্ছে না, হয়তো সে বাজেট করছে, কিন্তু তার চামচারা তার যে মানে বাহিনীরা তার যে রক্ষী বাহিনীরা তার নাম ব্যবহার করে যে সাধারণ মানুষের শোষণ করছে সেদিকেও তার নজর দেওয়া উচিত। আমি মাকসুদা মনি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সদস্য।